বাবা, তুই এখানে শুয়ে আছিস? তুই উঠবি না? আমাকে বাবা বলে ডাকবি না? জানিস বাবা, আমি বিদেশ থেকে আসার সময় তোর জন্য অনেক খেলনা নিয়ে আসছি, অনেক ছোট ছোট পোশাক নিয়ে আসছি। এগুলো এখন আমি কাকে বানাবো? আল্লাহ, এ তো দেখতেছি সোহেল ফোন দিছে। না না, আমি ফোন ধরবো না। সুকিন ফোন। না না, আমি ফোন দিয়ে কি করবো? আমি ফোন ধরতে পারবো না। আবার ফোন আইছে। ও আল্লাহ, আবার সোহেল ফোন দিছে। আমি ফোন ধরবো না। বাজুকেন ফোন। এখন যদি ও ফোন ধরলি কয় যে আখি কই, তখন আমি কি করব? আমি ফোন ধরবো না। তুই বাস। থেমে গেছে, কাটে গেছে মনে হয়। আমার সাওয়াল বারবার ফোন দিচ্ছে। দেখা দেখা ধরলে শুনছ? ও মা, আবার দিচ্ছে। না না, আমি ধরবই না। ধরলে পরে তোমার জবাব দেওয়া লাগবে নি। বাহ, ড্রেসটা তো অনেক সুন্দর। এ কি, এ তো ভাইয়া ফোন দিছে। এই ফোন আমি ধরতে পারবো না। না দেয়, আমি আমার কাজ করি। এই ড্রেসটাও অনেক সুন্দর। এটা আবার কি জ্বালাই পড়লাম? ভাইয়া তো বারবার ফোন দিচ্ছে। আমি ফোনটা সাইলেন্ট করে ফেলি। এবার বাঁচলাম, মুডটাই নষ্ট হয়ে গেল। কি যে করি, ধ্যাৎ, থাকগা। মা, মা, ও মা, আখি, আখি। সোহেল তুই? হ্যাঁ মা, আমি। কিন্তু তোমাদের কি হয়েছে? বাড়িতে সবার নাম্বারে আমি ফোন দিই, এই যে দিনের পর দিন ফোন দিচ্ছি কিন্তু কেউ ফোনটা রিসিভ করে না। মা, তুমি কান্না করছো কেন? তিশা, তুইও কান্না করতেছিস? আমাকে বল, কি হয়েছিল যে তোমরা ফোনটা রিসিভ করতে পারো না? যাই হোক, আখি কোথায়? আখি, আখি। মা, মা, আমাকে সব খুলে বলো, আখি কোথায়? আর আমার সন্তান? এতদিনে তো আমার সন্তান পৃথিবীতে চলে আসার কথা। মা, আমাকে সব খুলে বলো, কি হয়েছে বাড়িতে? বেটা রে, আমি তোর আমানত রক্ষা করতে পারিনি। আমানত রক্ষা করতে পারোনি মানে? তার মানে আমার সন্তান আখি, ওদের কি হয়েছে? ওরা কোথায়? মা, বাজার জানি, হঠাৎ করে একদিন আখির প্রচন্ড পেটে ব্যথা উঠল। আমি ঠিক বিদিক কিছু বুঝতেছিলাম না। তিশাক সাথে করে তখন বৌমাকে আমি হাসপাতালে নিয়ে যাই। আমি কি করব ক, একা মানুষ তো। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওর সিজার হয়। সিজার করার পরে ডাক্তার কয় মা ও সাওয়াল দুইজনেই মরে গেছে। না মা, আমি এটা বিশ্বাস করি না। না না, আমার আমার স্ত্রী সন্তান মারা যেতে পারে না। মা, তুমি মিথ্যা কথা বলছো। মা, এটা হতে পারে না মা। না রে বাজান, আমি একদম মিথ্যে কথা কইছিনি। যা কইলাম সব সত্যি। বাজান রে,
কেউ মরালিও কি মিথ্যা কথা কতে পারে? তোর যদি বিশ্বাস না হয়, আমারে বাড়ির পিছনেই ওরে দুজনের কবর দিছি, তুই দেখে আয়। মা মা তুমি কি বলছো মা? শান্ত হবা যা। না মা, আমি কেমন করে শান্ত হব? আমি শান্ত হতে পারবো না। জানো মা, আমার কত স্বপ্ন। আমার একটা সন্তান হবে, আমাকে বাবা বাবা করে ডাকবে, আমার সন্তানের সঙ্গে আমি খেলা করব। জানো মা, আমার সন্তানের জন্য আমি ছোট ছোট অনেকগুলো পোশাক কিনছি। এই পোশাকগুলো আমি কাকে পরাবো মা? বাজার এই পোশাক বাজার একটু শান্ত আমি হ। কাকে পরাবো? ভাই তুমি একটু শান্ত হও, যেটা হবার সেটা তো হয়েই গেছে, এখন আর কান্না করে কি করবা বলো? না, আমার স্ত্রী সন্তান মারা যেতে পারে না। তোমরা তাদেরকে খুন করছো, তোমরা তাদেরকে খুন করছো, তোমরা তাকে দিনের পর দিন অত্যাচার করছো, পারিবারিক কাজ করেছো। না ছাড়া আমি যাওয়ার আগেও আমার স্ত্রী সন্তানকে আমি সুস্থ রেখে গেছি। আমার আমানত তোমরা কেন রাখতে পারলা না মা? কেন পারলা না? বাজার শোন, তোর এটি ভুল ধারণা। আমরা তোর স্ত্রী সন্তানের কিছুই করিনি। আর ডাক্তার কইলি তো অপারেশন করার পরে ওরা দুইজনই মরে গেছে। বাজার তুই একটু শান্ত হয়ে ওরে দুজনের কবর জিয়ারতটা করে আয়, তাতে ওরে আত্মা একটু শান্তি পাবে। আমি কেমন করে শান্ত হবো মা? বাবা, তুই এখানে শুয়ে আছিস? তুই উঠবি না? আমাকে বাবা বলে ডাকবি না? জানিস বাবা, আমি বিদেশ থেকে আসার সময় তোর জন্য অনেক খেলনা নিয়ে আসছি, অনেক ছোট ছোট পোশাক নিয়ে আসছি। এগুলো এখন আমি কাকে বানাবো? এই খেলনাগুলো দিয়ে আমি কার সঙ্গে খেললাম? আমি কার সাথে খেলবো? আমি যদি এই দূর প্রবাসে না যাইতাম, তাহলে তোদেরকে এমন আমাকে দেখতে হইতো না। তোদের মৃত্যুর জন্য আমি দায়ী, শুধুমাত্র আমি দায়ী। আমার জীবনের সমস্ত স্বপ্ন, আমার স্বপ্ন এখানে ঘুমিয়ে আছে। বাবা, বাবা, তুই আমাকে মাফ করে দিস বাবা। তুই আমাকে আমি তোর খুনি, আমি তোর খুনি, আমি তোর বাবা, আমার যোগ্য নই। আমি তো প্রবাসে যাইতে চাই না, আমি তোদেরকে রেখে ওই প্রবাসে যাইতে চাইনি, শুধুমাত্র তোর ভবিষ্যৎ গড়ার জন্য, তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আমার প্রবাসে গেছি। কিন্তু আমি বুঝতে পারিনি, আমি স্বপ্নেও ভাবিনি আমার এই দিন দেখতে হবে। আমার স্ত্রী, আমার সন্তান, তারা কবরে শুয়ে থাকবে আর আমি এখানে কাঁদবো। বাবা, তুই ওঠ, তুই ওঠ না, আমাকে বাবা বলে ডাক, আমাকে একবার বাবা বলে ডাক। কি রে, এতদিন খালি কলো তোমার সাওয়ালেক আমি সেই ভালোবাসি, সেই ভালোবাসি। কই সে ভালোবাসা? এখন তো বাড়ির বউ নেই, আর তোর রাস্তা পরিষ্কার। এই যে হুড়ি পাগলির মতো হয়ে থাইস কে? একটু সাইজে গুইজে আমার সাওয়ালের সামনে সামনে ঘোরা যায় না? একটা সময় তো দেখলাম না সোহেলের সামনে সামনে ঘুরতি, খালি এদিক ওদিক বনে বাদরে বেড়াস কে? একটু লিপস্টিক লিবু, চুলটা একটু ভালো করে আঁচড়াবো, আস্তে আস্তে ওর সামনে সামনে থাকবো, খালি ওর গায়ের গতরে গতরে বেড়াবো। খালা, আমি কি তোমার মতো পাগল নাকি? তোমাকে কে বলেছে
যে সোহেল ভাইয়ের পিছন পিছন আমি ঘুরি না? আমি তো সবসময় কি সুন্দর এই যে সেজে গুজে ভাইয়ের সামনে দিয়ে ঘোরাফেরা করি। কেন তোমার ছেলে কি চোখে দেখে না? কানা। বুঝেছি, এইভাবে হবি না নে। আর তোর বাপ মা খবর দে, 4 হাত এক করে দিলে তারপরে দেখবো নে আমার সওয়াল তোর দিক না তাকায় কই যায়। খালা তুমি যে কি বলো না। ধ্যাৎ। আরে শোন, দেখছিস তো কথাই শেষ হলো না, চলে গেল। একটু সাজে গুজে থাকবি, সাজে গুজে সামনে সামনে বেরাবি, যখন ঘরের ভিতর থাকে তখন সুন্দর করে গা ঘেঁষে যাই বসবি, তবেই তো মানুষের মন গলে। এই মেয়ে দিয়ে কিচ্ছু হবি না। দেখ ওর বাপ মাকে খবর দে, 4 হাতে এক না করে দেওয়া পর্যন্ত এদের দুজনের কাছাকাছি থাকবি না। সোহেল, কি ব্যাপার, হঠাৎ তুই আমার নাম ধরে ডাকছিস? কেন সমস্যা? আমি তোমার নাম ধরে ডাকলাম তো। না, ডাকতেই পারিস, কখনো ডাকিস নাই, এই জন্যই বললাম। কিছু বলবি বল। না, তোমাকে খুব চিন্তিত হচ্ছে। কি করব বল, যাদের জন্য প্রবাসে এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, কিন্তু দেশে এসে শুনলাম আমার সেই স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। জানিস, প্রবাসে অনেক কষ্ট করছি, অনেক পরিশ্রম করছি, কিন্তু একটাই স্বপ্ন ছিল, আমি সন্তানের বাবা হব। কিন্তু প্রবাস থেকে আসার পরে আমার সমস্ত স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। এখন মন খারাপ করে বসে থাকবো না তো কি করব বল। শোনো, এসব কথা বাদ দাও তো। যা হবার তাই তো হয়েছে। এখন এসব নিয়ে চিন্তা ভাবনা করে নিজের শরীরটাকে নষ্ট করবা? সব কিছু বাদ দিয়ে বলি কি, আবার নতুন করে একটা জীবন শুরু করো, দেখো সব ঠিক হয়ে যাবে। আমার আবার নতুন করে জীবন সংসার? আমার জীবনে আর কোনোদিন সংসার হবে না, সংসারটা শেষ হয়ে গেছে। আমার জীবনে অন্য কেউ আর আসতে পারবে না। কি বলছো তুমি এসব? শোনো, আজকে তোমাকে একটা কথা বলি। আমি না তোমাকে সেই ছোট্ট থেকে অনেক ভালোবাসি। সেই ছোট থেকে কত আশা করে আছি যে আমি তোমার বউ হব। এখন তো সব কিছু ক্লিয়ার। বলি কি, চলো না আমরা বিয়ে করি। তুই এগুলো কি বলতেছিস? ছোট মানুষ ছোট মানুষের মতো কথা বলবি, আর তুই আমাকে বিয়ে করবি না? আমি তোকে ছোট বোনের মতো দেখি, আমি তো কখনো ওই চোখে তাকায় দেখি নাই। যাক, এই কথা একবার বলছিস, আর কখনোই কিন্তু বলবি না আমাকে। আরে তুমি রাগ করছো কেন? আমি কি এখনো ছোট আছি নাকি? আমি এখন অনেক বড় হয়ে গেছি আর সব কিছু বোঝা শিখছি। এভাবে কথা বলবা না। হ্যাঁ, তোর কথাবার্তা শুনেই তো বোঝা যাচ্ছে তুই অনেক কিছু বোঝা শিখে গেছিস, অনেক কিছু মানে বুঝেই গেছিস নাকি, অনেক পাকা পাকা কথা বলতেছিস। বুঝছি, খালাকে বলতে হবে একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে এসব নিয়ে কথা বলতে হবে না। আসলাম একটু কথা বলতে, না দিল মনটাই খারাপ করে। থাকো তুমি তোমার মন খারাপ নিয়ে। একটা জিনিস বুঝলাম না, এখনো নাক চাপলে দুধ বাড়াবে সেই মেয়ে নাকি আমাকে বিয়ে করবে। না, সত্যি সত্যি কি খালাকে বলতেই হবে তোকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। ভাইজান, কত টাকা ভিক্ষা দেন না?
আখি, তুমি সোহেল, তুমি বেঁচে আছো? কেন সোহেল, তুমি কি জানো আমি মারা গেছি? হ্যাঁ, আমি যখন প্রবাস থেকে আসলাম আমার মা বলছে তোমাকে নাকি হসপিটালে সিজার করার সময় তুমি এবং আমার সন্তান দুজনই মারা গেছো, কিন্তু তুমি তো জীবিত আছো আর আমার সন্তান তোমার কোলে, আর তোমার হাতে ভিক্ষা তালা কেন? আখি, তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো কেন? আমি কেন ভিক্ষা করছি জানতে চাও? আর সোহেল, আমি মরি নাই, আমার সঙ্গে কি কি হয়েছিল সেটা কি তুমি জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই একজন প্রবাসীর অসহায় গর্ভবতী বউ তার কি এমন হয়েছিল যে সে তার সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। আখি, প্লিজ আমাকে সব খুলে বলো। তাহলে শোনো, বৌমা, 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 বৌমা তো দেখছি অজ্ঞান হয়ে গেছে, হসপিটাল নেওয়া লাগবে। এটা তুমি কি বলছো? তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আমার পায়ের নিচের মাটি আর নেই, আমার সারা দুনিয়া কাঁপতেছে। যে মাকে আমি এত বিশ্বাস করছি সেই মা তোমাকে মেরে ফেলতে চাইছে। শুধু তাই না, তোমাকে জঙ্গলে নিয়ে মেরে ফেলছে, আমার সঙ্গে প্রতারণা করছে। তুমি জানো, আমি প্রবাস থেকে আসার পরে আমার মা আর তিশা বলছে তুমি নাকি মারা গেছো। আমি তোমার কবর জিয়ারত করছি, তোমার কবরের পাশে গিয়ে কান্না করছি, আমার সন্তানের জন্য কান্না করছি, কিন্তু এখন আমি দেখছি আমার স্ত্রী আমার সন্তান জীবিত আছে। একজন প্রবাসীর স্ত্রী সন্তান রাস্তা রাস্তায় ভিক্ষা করছে, এর চাইতে কষ্টের আর কি থাকতে পারে বলো? আমি সারা জীবন কাদের জন্য কষ্ট করছি? আমার স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য। সেই স্ত্রী সন্তান যদি রাস্তায় ভিক্ষা করে তাহলে আমার কেমনটা লাগে তুমি বলো? সোহেল, আমি চাইলেই তোমাকে সবকিছু বলতে পারতাম, কিন্তু আমি কখনো চাইনি যে তোমার মায়ের সঙ্গে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাক। সেই দিক ভেবে আমি কিছুই বলিনি। জানো, সেদিন তোমার মা আমাকে ওই জঙ্গলে ফেলে আসার পরে তোমার মামা তোমাকে নিয়ে যায়, তোমার মামা আমাকে সুস্থ করে তোলে, তারপর আমি আমার বাবার কাছে যাই। আমার এই ঘটনা শুনে আমার বাবা স্ট্রোক করে মারা যায়। তারপরে আমার সন্তানের দুনিয়ার বুকে আসে, কিন্তু আমি যে এতটা অসহায় হয়ে পড়ব আমি কখনো ভাবিনি। আমি আমার এই সন্তানের দুধ কেনার জন্য পথে পথে ভিক্ষা করতেছি। তুমি আর কিছু বলো না, আমি আর সহ্য করতে পারছি না। আখি, আমার মা এমনটা আমার সঙ্গে কেন করলো? আমার কি এমন অপরাধ ছিল? আমি আমার মায়ের মুখোমুখি হতে চাই, তুমি আমার সঙ্গে চলো। আর তোমাকে বলি, আমি যখন প্রবাস থেকে আসছিলাম তোমাকে বারবার বলছি আমার মা তোমাকে নির্যাতন করে, অত্যাচার করে, তুমি বলছো না। আমার মা তোমাকে নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসে, বেশি আদর করে। সেদিন যদি তুমি এই কথাগুলো বলতা তাহলে আজকে আমার স্ত্রী সন্তানকে রাস্তায় ভিক্ষা করতে হতো না। আখি, আমার মায়ের মুখোমুখি আমি হতে চাই, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। না না সোহেল, আল্লাহ আমাকে একবার বাঁচিয়ে দিছে, আমি যদি আবার তোমার ওই বাড়িতে যাই তোমার মা আমার সন্তানকে এই পৃথিবীর মুখে আর বেঁচে থাকতে দেবে না। আখি, এখন আমি বাংলাদেশে চলে আসছি, আমার স্ত্রী সন্তানের দায়িত্ব আমি নিব। প্লিজ তুমি আমার সঙ্গে চলো। মা, দাঁড়াও, কি হয়েছে? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা কব ক? আচ্ছা মা, আখিকে কোন ক্লিনিকে সিজার করা হয়েছিল? ওই যে নাম তো মনে করতে পারতেছি না আমি। তুই তো জানিস অত পড়াশোনা আমি জানিনি, মনে নেই আমার ওটা। মা, আমার ওই ঠিকানাটা লাগবেই। বাদ দে তো বাপ,
যে মরার তো সে মরেই গেছে। অযথা সেই তালি আর টানাটানি করার কি দরকার গো? মা, তুমি অযথা কান্নাকাটি করছো। আমি তো শুধু জাস্ট ঠিকানাটাই চাইছি, তাই না? বাপরে, আমার তখন মাথা ঠিক ছিল না। কোন হাসপাতাল যে যে বাড়াইছি কবির পারেননি বাজার। আর তুই তো নিজে সহে কবর জিয়ারত করি আসলু, সে তালি এত ঘাটাঘাটি করতেছিস কে? মা, কবর জিয়ারত করছি, কান্না করছি, সেটা তো তুমিও জানো, তিশাও জানো। আচ্ছা তিশা, মান্নাই সে সময় মাথা ঠিক ছিল না, তোর তো মাথা ঠিক ছিল। তুই বল না, কোন ক্লিনিকে যেন সিজার করছিল? ওকলিয়েই তো যাইনি আমি, ওকলিয়েই যাইনি। ও বাইক পাহারা দিতে তুই গেছিলাম। কি বলছো মা? হ্যাঁ। তুমি তো বললা আকে নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিল, আর তোমরা সবাই মিলেই ওকে ক্লিনিকে নিয়ে গেছিলা। ও কইছিলাম এই কথা। হ্যাঁ মা। ও, তিশা, ঠিকানাটা একটু বল তো, আমার খুব দরকার। আমারও তো সেভাবে একটা মনে পড়তেছে না, আমি কি করে বলবো? সেই গাড়ির জ্যাম ছিলি, গাড়ির জ্যাম ছিলে, হাসপাতালের নাম টাম দেখিনি বাজার। মা, সত্য করে বলো তো, আমার স্ত্রী সন্তান কি সত্যিই মারা গেছে? মিথ্যে কথা কমকে? আমি মা হয়ে তোর সাথে মিথ্যে কথা কতে পারি, তাই আল্লাহ যেন আমার বিচার করে। হ্যাঁ মা, কেউ যদি অন্যায় করে আল্লাহ তো তার বিচার করবেই, তাই না? কিন্তু আমার স্ত্রী সন্তান মারা যায়নি। এটা কি কোস? না, সত্যি সত্যি মারি গেছে। হ্যাঁ, আমি সত্যি সত্যি মারা গেছে? তুমি জ্যান্ত দেখতে চাও? আখি, এদিকে আসো। এটা তো ভূত। ভূত না মা, ও একদম জ্যান্ত মানুষ। আর ওর কোলে যেটা দেখছো সেটা আমার সন্তান। কিন্তু মা, তুমি আমাকে কেন মিথ্যা কথাগুলো বললা যে আমার স্ত্রী সন্তান মারা গেছে? মা, আমি যখন প্রবাস থেকে আসলাম, তোমরা দুজন মিলে সুন্দর করে বললে আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে, আগে খুব অসুস্থ হয়ে পড়ে। তোমরা দুজন মিলে তাকে একটা ক্লিনিকে ভর্তি করো। তাকে সিজার করতে গিয়ে সে মারা যায়। শুধু আখি মারা যায় না, আমার সন্তানটাও মারা যায়। তোমরা দুজন মিলে সুন্দর করে আমাকে কবর পর্যন্ত দেখাই না। আমি সেই কবর জিয়ারত করলাম, তাদের জন্য দোয়া করলাম। কিন্তু আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার স্ত্রী আমার সন্তানকে এক ফোঁটা দুধ কিনে খাওয়ানোর টাকা নেই, সে তাকে এক ফোঁটা দুধ কিনে খাওয়ানোর জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। একজন প্রবাসী সন্তানকে বাঁচানোর জন্য একজন প্রবাসীর বউ রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। এই দৃশ্য দেখার পরে তোমার কেমনটা লাগতে পারে মা? তুমি বলতে পারো কেমনটা লাগতে পারে? আমি প্রবাস থেকে ছুটি নিয়ে আসছিলাম। আমি তোমাদেরকে বারবার বলছি, আমার স্বপ্নটাকে তোমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। আমার স্বপ্নটা যেন না ভাঙে। আর তোমরা এমন কিছু করো না যেন আমার সন্তানটা কষ্ট পায়, আমার সন্তানটা মারা যায়। আমি বারবার একটা কথাই বলছি, আমার অনেক দিনের স্বপ্ন, আমার সারা জীবনের স্বপ্ন আমার সন্তান হবে, আমি তার সঙ্গে খেলা করব। আমি প্রবাসে যাওয়ার আগে তোমাকে অনেকবার বলছি, অনেক রিকোয়েস্ট করছি, তুমি আমার হাত ধরে কথা দিছিলে, সোহেল তুই প্রবাসে যা, টাকা ইনকাম কর, আমি তো সন্তানকে দেখে রাখবো, আমি তার স্ত্রীকে দেখে রাখবো। এটা দেখে রাখছো? এটা তার নমুনা। যে স্ত্রী সন্তানের জন্য, যে মায়ের জন্য যে এই দূর প্রবাসে এত কষ্ট করছে, নিজে ভালো মন্দ খাইনি। কেন জানো মা? কারণ আমি যদি ভালো মন্দ খাই তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ আমি করতে পারবো না। আমি যদি অনেক টাকা ইনকাম না করি, আমার মা ভালো থাকবে না, আমার সন্তান ভালো থাকবে না, আমার স্ত্রী ভালো থাকবে না। স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য ওই দূরপ্রবাসে আমি এত কষ্ট করছি। আর আমি এত কষ্ট করার পরেও আমার সন্তানের এক ফুটা দুধ কেনার জন্য আমার স্ত্রী রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। কিন্তু কেন মা? তার কি অপরাধ ছিল? আখির একটাই অপরাধ ছিল, ও ভালোবেসে আমাকে বিয়ে করছিল, এটাই তার অপরাধ। হ্যাঁ মা, আমি মেনেই নিচ্ছি
তুমি তাকে মেনে নিতে পারোনি, সহ্য করতে পারোনি। সে পরের মেয়ে, কিন্তু আখির গর্ভে যে সন্তান ছিল সেটা আমার সন্তান। এই পরিবারের রক্ত, এই বংশের রক্ত, তোমার বংশের প্রদীপ। তাকে খুন করার আগে তোমার একবারও বিবেকটা কেঁপে উঠলো না? তোমার ভিতরের আত্মাটা একবারও কেঁপে উঠলো না এটা আমার রক্ত, তাকে আমি কিভাবে মেরে ফেলি? মা, আমি শুনছি সন্তানের কোনো বদলে সর্বপ্রথম টের পায় তার মা। সন্তানের কষ্টে সবচাইতে বেশি কষ্ট পায় তার মা। কিন্তু আমার বেলায় কেন উল্টা হলো মা? আমি কি তোমার সন্তান নয়? মা, এখন যদি কেউ আমাকে মারে, আমি যদি আঘাত পাই, তোমার কতটা কষ্ট লাগবে আমি জানি, তোমারও কষ্ট লাগবে। তেমনি আমার সন্তানটা যখন কষ্ট পাইছে, আমারও খুব কষ্ট লাগে মা। আমি জানি তুমি আমাকেও ভালোবাসো না, আমার সন্তানকেও ভালোবাসো না, আমার স্ত্রীকেও ভালোবাসো না। তুমি শুধু ভালোবাসো টাকা, টাকা, টাকা। আমি জীবনে যা ইনকাম করছি সমস্ত টাকা পয়সা আমি তোমাকে দিয়ে দিলাম। আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমি এবারে ছেড়ে চলে গেলাম। ভালো থাকো তোমরা। আখি, চলো। বাজার, তুই আমাকে ছেড়ে যাসনি। দেখ, আজ তুই যতটা আমাকে বোঝালো, আমি কোনোদিনও এতটা ভাবিনি। সব সময় নিজের সত্যটা বুঝেছি। বাজান রে, আমি তো এরকম ছিলাম না। ছোটবেলাতে স্বপ্ন দেখতাম তিশার সাথে তোকে বিয়ে দেব। সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি উঠে পড়ে লাগেছি। তুই কি করলো? তিশাক বিয়ে করা বাদ দিয়ে আখিক বিয়ে করে চলে আসলো। তুই আমার কথা মানিসনি। আমার বোনের কাছে সব সময় আমার শুনতে হয়েছে তুই সিটার, তুই বাটপার, তুই বোন নামের কলঙ্ক। আমার মেয়ের সাথে তোর সালিক বিয়ে দিসনি। আমার এইগুলি শুনতে খুব খারাপ লাগতে। এই জন্যে আমার বোনের সাথে কথা কয়ে তিশাকে এই বাড়িতে আনি আর মরিয়া হয়ে উঠি বৌমা কি করে এই বাড়িতে সরানি যায়। সে করেই হোক বৌমাকে সরানিই লাগবে। বাজার, আমি বুঝিনি, আমার মাথার ভেতরে এটুকু ঢোকেইনি যে বৌমার গর্ভে যে সন্তানরা আছে সেটাই এই বাড়ির বংশের প্রদীপ, আমার নাতি বা নাতনি। ওর পর অমানসিক অত্যাচার করেছি সব সময়। আমি বিলের মধ্যে মারে রেখে চলে আইছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে বাঁচাই দিছে। বেটারে, আমি মা হয়ে যে অপরাধ করেছি, আমার মুখ নেই তোর কাছে ক্ষমা চাওয়ার। মা, তুমি আজকে আমার কাছে ক্ষমা চাচ্ছ? তুমি মা হয়ে কেন সন্তানের কাছে ক্ষমা চাইবে? মা, তুমি তিশাকে আমার বউ বানানোর জন্য আমার বউকে নির্যাতন করছো, অত্যাচার করছো। আর তিশা, তোকে বলি, তোকে আমি কখনোই বিয়ে করতে পারবো না, কারণ তোকে আমি নিজের বোনের চোখে দেখি। কখনোই তোকে আমি বউ বানানোর স্বপ্ন দেখিনি। আমি সারা জীবন তোকে ছোট বোন হিসাবেই দেখে আসছি। আর তুই না একটা মেয়ে মানুষ, তুই একটা মেয়ে মানুষ হয়ে কিভাবে পারলি আর একটা মেয়ে মানুষকে এরকম নির্যাতন করতে, এরকম অত্যাচার করতে? তোর বিবেকে একটু বাঁধলো না? মা, তোমার তো ছেলে সন্তান কোনো কিছুর প্রয়োজন নেই, তোমার শুধু দরকার টাকা। তুমি চিন্তা করো না, তোমাকে আমি মাসে মাসে যে টাকা পাঠাইতাম সেই টাকায় পাঠিয়ে দিব। কিন্তু আমি আর এই বাড়িতে থাকবো না। আমি যদি এই বাড়িতে থাকি, আমার স্ত্রী সন্তানকে এই বাড়িতে রেখে চলে যাই, তুমি আবার নির্যাতন করবা, আবার অত্যাচার করবা। আমার সন্তানকে আমি আর নির্যাতনের শিকার হতে দিব না। আখি, চলো। সোহেল, আমার কথা ভাইকে শোন। আটকাও খালা। সোহেল, ভাই,